আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নেবুলা সাইটের পক্ষ থেকে আমি আতিকুর রহমান HTML T12 পার্ট 3 তে আপনাদের স্বাগতম। আহ, গত পর্বে আমরা কিছু HTML ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও অনেক আরো HTML ট্যাগ নতুন নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব। আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব, যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। আমরা ফ্রি ট্যাগ স্ট্যাগ নিয়ে অনেক দেখেছি কিভাবে স্ট্যাকের কাজ কি। আচ্ছা, দেখি আমাদের ফাইলটা রান হয় কিনা। চলুন রান করতে হলে আমরা গুগল ক্রোমে রান করব। হ্যাঁ, রান হয়ে গেছে। আহ, চলুন। আচ্ছা, আমরা যদি আহ, আমাদের ওয়েব পেজে কোটেশন ব্যবহার করতে চাই আমাদের কোনো প্যারাগ্রাফে, তাহলে যে ট্যাগটা ব্যবহার করতে হবে HTML যে এটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ শেষ করলাম। পি ট্যাগে কিছু টেক্সট থাকবে। আচ্ছা, আমরা টেক্সট প্রোফাইলে নিয়ে আসি। দেখেন, কিছু টেক্সট দিলাম। আচ্ছা, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, অনেক বড় একটা টেক্সট চলে আসছে। আচ্ছা, আমি এখন কোটেশন দিতে চাচ্ছি। আমি হচ্ছে এই ওয়ার্ডটুকু কোটেশন দেব। তাহলে আমরা দেখেন, কিবোর্ড থেকে আমরা যে কোটেশনের অপশনটা শিফট চেপে ওইটাও দিতে পারি। দেখেন, এটাও দিলে এভাবে আসে। রিফ্রেশ, আসছে। কিন্তু এটা হচ্ছে আমরা কোনো HTML ট্যাগের মাধ্যমে নিই। তাহলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো কিউ স্ল্যাশ কিউ শেষ। সেভ করলাম, রিফ্রেশ, চলে আসছে, কোনো পার্থক্য নেই। দেন স্ল্যাশ পি, এই ওয়ার্ডের মধ্যে কোটেশন দেবে এই ওয়ার্ডটাকে। তাহলে কিউ শুরু, কিউ শেষ। কিউ কিউ এর মানে হলো কোটেশন, কিউ দিয়া কোটেশন বোঝাচ্ছে। বললাম এই যে এই ওয়ার্ডটা কোটেশন চলে আসছে। আমরা HTML অ্যাট্রিবিউট প্রপার্টি ভ্যালু নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম। তারপরও আজকে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হবে, আজকে আলোচনা করতেছি। HTML ট্যাগ, HTML এর ট্যাগের যেমন পি ট্যাগ, একটা ট্যাগ, এটাতে কিছু ট্যাক্স থাকবে। ট্যাক্স থাকলো, এখন এখানে HTML স্টাইল অ্যাট্রিবিউট, যেটাকে বলে HTML স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল যেমন আমি STYLE স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, এটা হলো একটা HTML স্টাইল অ্যাট্রিবিউট। এই স্টাইল থেকে একটু পর্যন্ত স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট। আর এটার মধ্যে যেমন আমি লিখলাম COLOR কালার, এই কালারটা হলো প্রপার্টি। এখানে যে দিব আমরা কালারের নামটা দিব, যেমন গ্রিন, এটা হলো ভ্যালু। সেভ করলাম। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হই। এটাকে বলা হয় স্টাইল প্রপার্টি, সরি অ্যাট্রিবিউট।
এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় ভ্যালু। আচ্ছা, রান করি দেখেন আমাদের কাজ করে কিনা। আচ্ছা, কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্যারাগ্রাফের কোনো একটা অংশ, আচ্ছা যেমন হেডিং কপি করলাম, এটা বড় হবে, প্যারাগ্রাফ হিসাবে নেই, হেডিং দিলে জিনিসটা বেশি বড় হবে। আচ্ছা, প্যারাগ্রাফ নিলাম। আমরা যদি এখানের আমাদের, এটা হলো আমাদের HTML ট্যাগ, এটা হলো তার কন্টেন্ট। আমরা কন্টেন্টের কোনো একটা আইটেম, টেক্সটের কোনো একটা ওয়ার্ড যদি লাইন থেকে নিচে আনতে চাই, তাহলে আমরা যে ব্যবহার করতে হবে, যেমন রিফ্রেশ করি, এটা চলে আসছে। যেমন আমরা HTML-টা চাচ্ছি যে ইনের নিচে আসবে, তাহলে যেটা করতে হবে, এখানে একটা আছে SUB, সাব শুরু স্ল্যাশ SUB, সাব। সাবের পূর্ণরূপ সাব মানে সাবস্ক্রিপশন। সেভ করলাম, রিফ্রেশ। দেখেন যে HTML লেখাটা কিন্তু আমাদের সাধারণ যে লাইন সিস্টেম, এটা থেকে একটু নিচে চলে আসছে। আমরা যদি আমাদের কোনো টেক্সটকে কিছুকে নিচে আনতে চাই, তাহলে HTML এই এলিমেন্টটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আবার যদি আমি পি ট্যাগ লিখলাম, পি ট্যাগ শেষ। আমরা যদি দেখি না, যখন আমরা করি তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে আসে কিনা। এটা কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে আসে না, কারণ স্কোয়ার উপরে থাকে, এটা কিন্তু সমান তালে আসছে। তাহলে যেটা করতে হবে, আমরা চাচ্ছি 2 এর উপরে যাবে, উপরে থাকবে, তাহলে লিখতে হবে SUP, SUP এর পুনরূপ হলো সুপার সুপার স্ক্রিপশন, প্লাস বিটা স্ল্যাশ SUP। এখন সেভ করি, রিফ্রেশ। দেখেন এই যে এখন কিন্তু এর উপরে চলে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মধ্যে চলে আসছে। আচ্ছা, আমরা আরো দেখব, আমরা যদি সাধারণত আমাদের লাইন এখান থেকে শুরু হয়, সাধারণত এই পাশ থেকে, আমরা যদি এই পাশ থেকে একটু জায়গা রেখে নতুন লাইন শুরু করতে চাই, কোনো প্যারাগ্রাফ শুরু করতে চাই, তাহলে যা করতে হবে এটা হলো, একটা প্যারাগ্রাফ নিলাম, স্ল্যাশ পি, কিছু টেক্সট কপি করে সেভ করলাম, রান করলাম। এটা কিন্তু এভাবে আসে সাধারণত। আমি চাচ্ছি এই পাশ থেকে একটু জায়গা থাকবে, লেফট থেকে একটু মার্জিন থাকবে, একটু জায়গা থাকবে। তাহলে যা করতে হবে, ব্ল্যাক কোট ইউজ করতে হবে, BLACK, ব্ল্যাক।
14 টাকা দিয়ে হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্ল্যাক কোড ইউজ করলাম, রিফ্রেশ, দেখেন এই পাশ থেকে একটু চলে আসছে। আচ্ছা মনে করো আমরা একটা এখানে হেডিং দিলাম s2/s2, নাও আমরা একটা হেডিং দিলাম, যেমন যদি মনে করি যে হেডিং দিলাম, এই হেডিং এর আন্ডারে আমরা কিছু টেক্সট রাখবো, তাহলে এভাবে জিনিসটা একটু হেডিং থেকে একটু সরে আসবে। হেডিং হেডিং আসছে, তারপরে হেডিং এর ডেসক্রিপশন হিসাবে এভাবে আমরা যে ব্ল্যাক কোডটা ব্যবহার করতে পারি। আচ্ছা তারপরে আচ্ছা তারপরে আমরা এখন যা দেখবো সে হলো অ্যাঙ্কর ট্যাগ। এ অ্যাঙ্কর ট্যাগ একে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা আমরা আহ, কোনো কিছু লিংক করতে চাইলে, কোনো কিছু লিংক করতে চাইলে আমাদের পেজ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে, আমাদের পেজ থেকে কোনো একটা কিছু অন্য কোনো কিছু লিংক করতে চাইলে, মানে অন্য কোনো একটা কিছু দেখাইতে চাইলে, অন্য জায়গায় জাম্প করতে হলে, অন্য পেজে জাম্প করতে হলে, অন্য আরো অন্য একটা সাইট বলেন, যে কোনো কিছুতে মুভ করতে হলে, যাইতে হলে, তাহলে অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা হয়। আচ্ছা যেমন ক্লিক মি দেখলাম, সেভ করলাম, রিফ্রেশ, এখানে কিছু আসে না। এখানে অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, হ্যারাপ। হ্যারাপটা ব্যবহার করলাম, আমরা কোনো ভ্যালু ইউজ করি নাই, সেভ করলাম, রিফ্রেশ, দেখেন এখন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এবং একটা এই যে হ্যান্ডের উপরে যখন আমি ক্লিক মি টেক্সটের উপরে আমি মাউস নেই, তখন হ্যান্ডের মধ্যে একটা কার্সর চলে আসছে, কিন্তু আমরা কোনো ভ্যালু দেই নাই, এই জন্য কিছু দেখাচ্ছে না। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ এখানে যে ক্লিক করলে রেড হচ্ছে, আচ্ছা, যখন আমরা কোনো ভ্যালু দিব তখন আমাদের এটা কাজ করবে। যেমন আমরা যদি দিতে চাচ্ছি আমরা মনে করেন আমরা গুগলে যাব, ক্লিক মি, যদি ক্লিক মিতে ক্লিক করে তাহলে গুগল দেখাবে, দেখাবে www.google.com। আচ্ছা সেভ করলাম, আমরা হচ্ছে ক্লিক মিতে ক্লিক করলে গুগল দেখাবে। সরি আমার নেট কালেকশন নাই, চলে http। আচ্ছা আমরা দেখি কি হয়, সেভ করলাম ফাইলটা, রিফ্রেশ করি, সরি আসতেছে না, আমি এখানে চারটা ডাব্লিউ দিছি, সরি। আচ্ছা 3টা www.google.com, সেভ করলাম, রিফ্রেশ, ক্লিক মি, হ্যাঁ এই যে আমাদের গুগলে চলে আসছে ব্ল্যাক। আচ্ছা এখন আমি চাচ্ছি আমার পেজ থেকে ক্লিক করলে আমার পেজটা থাকবে নতুন একটা ট্যাব,
এই পাশে নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হয়ে আমি যে সাইটটা দেখতে চাচ্ছি ওই সাইটটা দেখাবে, এই নিউ ট্যাব হিসেবে ওপেন হবে। তাহলে আমাকে যা করতে হবে, একটা অ্যাট্রিবিউট আছে টার্গেট, ভ্যালু হলো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, সেভ করলাম। হচ্ছে টার্গেট, আমার টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে নতুন ট্যাবে আসবে। রিফ্রেশ করলাম, ক্লিক, নতুন ট্যাব চলেছে। আমার যে পেজ কিন্তু ঠিকই আছে, নতুন ট্যাবে ওপেন হচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি আমরা এখানে গুগলে গেলাম, ক্লিক মিতে গুগলে গেলাম। আমরা যদি চাই আমাদের কোনো ফাইল ওপেন করতে, লোকালের কোনো ফাইল ওপেন করতে, তাহলে এখানে দিতে হবে ফাইল নেম। এক্সাম্পল হিসাবে আমাদের ক্লাস টু এর যে ফাইলটা, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন পার্ট 2 নামটা কপি করে নেই, পার্ট 2 আমি হচ্ছে এই ফাইলটা ওপেন হবে। এখানে হেরাপের মধ্যে ওই নামটা দিতে হবে, part2.html। সেভ করলাম, নিউ ট্যাবে ওপেন হবে, রিফ্রেশ, ক্লিক মি, এই যে আমাদের পার্ট 2 যে ফাইলটা, ওই ফাইলটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন এভাবে আমরা লিংক করাতে পারি, এনকোড দ্বারা লিংক করানো হয়। এখন আমরা আরেকটা যে ইমেজ, আমাদের পেজে যদি ইমেজ শো করা চাচ্ছি, তাহলে যে HTML ট্যাগ, তার নাম হলো img src সোর্স। src কোনটা হলো সোর্স, সোর্সের মধ্যে বলে দিতে হবে আমার যে ফাইল লোকেশন। আমি যেমন এখানে হ্যারাসের মধ্যে আমার যে পার্ট 2 ফাইলটা, ওই ফাইলটার নাম দিয়ে দিছি। আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি কাজ করতে চান তাহলে প্রজেক্ট আকারে কাজ করবেন। ধরেন আমার যে HTML, আমি এখন এই ফাইলটা নিয়ে কাজ করতেছি, আর আমার এই ফাইলের সাথেই মানে HTML টিউটোরিয়াল, আমার দেখে যায় HTML টিউটোরিয়াল, এটার ওই ফাইলের মধ্যে আমাদের বেসিক HTML পার্ট 3, ওই একই ফোল্ডারের ভিতরে কিন্তু দুটোটা ফাইল আছে। এই জন্যই কিন্তু আমার এই ফাইলটা শো করতেছে। এটাকে বলে প্রজেক্ট। যখন আপনারা কাজ করবেন, প্রজেক্ট আকারে কাজ করবেন, আপনারা যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন অবশ্যই সবগুলো ফাইল একই ফোল্ডারে রাখার চেষ্টা করবেন, তাহলে সমস্যা হবে না। মনে করলেন আমি এটা HTML পার্ট 2 এই ফাইলটা রাখলাম অন্য একটা ড্রাইভে রাখলাম, তাহলে আপনি এটা লিংক করে দিলেন, ওই ড্রাইভ থেকে লিংক করে দিলেন। যখন আপনি আপনার ক্লায়েন্টকে, অথবা আপনি যার কাজ 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 করছেন, তাকে যখন আপনার এই ফাইলটা দিবেন, তখন কিন্তু আপনার ওই যে অন্য ড্রাইভ থেকে যে লিংক করে দিয়েছেন, ওই ফাইলটার নাম নাও মনে থাকতে পারে, ওই ফাইলটা নাও দিতে পারেন। তারপরে দিল, আপনি যখন ওই ফাইলটার নাম দিবেন, তখন এখানে মনে করেন ড্রাইভ স্ল্যাশ অন্য ফাইল লোকেশন, এই এই জিনিসগুলো থাকবে। এগুলো নিয়ে আলোচনা করব, যদি দেখাবো অন্য ফাইল থেকে কিভাবে ফাইল আনতে হয়। যখন এভাবে দিবেন, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু বুঝবে না, যারা ক্লায়েন্ট তারা কিন্তু বুঝবে না, তারা যখন রান করবে আপনার প্রজেক্টটাকে, তখন দেখবে ইমেজ পাচ্ছে না, তখন কিন্তু এই জিনিসটা সমস্যা। এই জন্য প্রজেক্ট আকারে কাজ করবেন, যে ফাইল নিয়ে কাজ করবেন সবগুলো দেখবেন আপনি ওই ফোল্ডারের ভিতরে রাখার জন্য, ওই প্রজেক্টের ভিতরে রাখার জন্য। এক্সাম্পল img src সোর্স, এখানে যে নিজের ইমেজের ইন ট্যাগ নেই, শুধু শুরু ট্যাগ আছে, এটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ দিয়ে শুরু শেষ করতে হয়। HTML4 এ স্ল্যাশ দিতে হয়, কিন্তু HTML5 এ স্ল্যাশ না দিলেও
জিনিসটা কাজ করবে। তারপর আমরা স্ল্যাশ দিয়েও দেখবো, স্ল্যাশ না দিয়েও দেখবো। স্ল্যাশ দিয়ে দেখলাম src সোর্স ফাইল, আমরা ইমেজ রান সেভ করলাম, রান করি, কিছু দেখাচ্ছে না কারণ আমরা সোর্স ফাইল কিছুই দেই না এখনো। দেখি src সোর্স ফাইল আমরা দেব, আমাদের এখানে একটা ইমেজ আছে, একটা ইমেজ, আমরা ইমেজটা নাম কপি করলাম, নামটা দিলাম, এখন সেভ করলাম। আচ্ছা, ইমেজের হাইট দিলাম 500, ওয়েট দিলাম 500, হাইট দিলাম 400। দেখেন এখানে HTML5 এ আসা যা বলতেছে, HTML4 এ যা ছিল এখানে হাইট, এখানে পিক্সেল দেওয়া হতো, px পিক্সেল, আর HTML5 বলতেছে, 5 এসে বলতেছে আপনি শুধু আপনার ভ্যালুটা দিলে হবে। আপনি কত HTML5 এ শুধু ভ্যালুটা দিলে কাজ করে, পিক্সেল না দিলেও কাজ করে। যেমন আমরা প্রথমে পিক্সেল দিয়ে কাজ করি, 500 পিক্সেল, 400 পিক্সেল। আচ্ছা, সেভ করলাম। আরেকটা আছে মন alt, অ্যালার্টের মানে হচ্ছে অল্টারনেটিভ, যেমন মাই মাই ইমেজ, মাই ইমেজ নাম দিলাম অ্যালার্ট। অ্যালার্ট নিয়ে আমরা আলোচনা করব, আগে দেখি আমাদের ফাইলটা ঠিকমতো রান হয় কিনা। সেভ করলাম, রিফ্রেশ, এই যে আমাদের ইমেজটা চলে আসছে, বিশাল বড় একটা ইমেজ। আচ্ছা দেখি, এখন আমরা প্রথমে এখানে পিক্সেল দিয়েছি, পিক্সেলটা উঠে দেই, দেখি HTML5 কি বলে। আর HTML5 ভার্সন বোঝার আমরা কিন্তু প্রথম ফার্স্ট ক্লাস আলোচনা করছিলাম, তারপরও এখন আবার একটু বলি। HTML5 হলো যে ডক টাইপ, ডক টাইপ হলো ডকুমেন্ট টাইপ। আপনার ডকুমেন্ট টাইপটা, আপনি যে HTML নিয়ে কাজ করেছি, HTML টা কোন ভার্সনের, ডকুমেন্ট টাইপটা বোঝানোর জন্য। যখন HTML থাকবে যখন HTML থাকবে তখন বুঝতে হবে এটা HTML5। আর অন্যান্য ভার্সন বোঝার জন্য এখানে বিশাল বড় একটা W3C নামে বিশাল বড় একটা লিঙ্ক থাকতো, ওই লিঙ্ক দ্বারা বোঝানো হতো ওই ভার্সনটা। যখন HTML শুধু HTML তখন HTML5। আর আমরা এখন HTML5 এ কাজ করতেছি। আচ্ছা, আমরা পিক্সেলটা উঠিয়ে দিলাম, সেভ দিলাম, রিফ্রেশ, দেখেন আমার কোনো সমস্যা হয় নাই, কাজ করতেছে। তার মানে HTML5 এ পিক্সেলটা দিতে হয় না। আর ALT অল্টারনেটিভ এটা বলা হয়, মনে করলাম যদি কোনো কারণে ভুল হতে পারে, যে কোনো কারণে আপনার যে সোর্স src সোর্স ফাইল, আপনার যে ইমেজের সোর্স ফাইলটা যদি মিসিং হয়, মানে কোনো কারণে আপনার ফাইল নেমটা মিসিং হলো, যেমন এটা জেপিজি আছে, আমরা ভুলে একটা এস এ এ পড়ে গেল, সেভ করলাম, রিফ্রেশ। দেখেন আপনার ইমেজটা কিন্তু শো করে নাই, কিন্তু এখানে অল্টারনেটিভ হিসাবে যা শো করছে আপনার এই টেক্সটটা, মাই ইমেজ। যখন আপনার সাইট, যখন ভিজিটররা ভিজিট করতে আসবে, যদি যদি কোনো কারণে আপনার ওই যে ফাইলটা, সোর্স ফাইলটা মিসিং হয়, তাহলে অল্টারনেটিভ হিসাবে ভিজিটররা যাতে বুঝতে পারে যে এখানে একটা ইমেজ ছিল, আপনার ইমেজটা যে রিলেটেড, অবশ্যই এই নামটা ALT অল্টারনেটিভ নামটা ওই রিলেটেড দিতে হবে। দেখেন আমরা এখানে স্ল্যাশ HTML5 বলতেছে, স্ল্যাশ না দিলেও কাজ করবে। স্ল্যাশটা উঠিয়ে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ, করতেছে না, ও এটা উঠায় নাই। আচ্ছা, সেভ করলাম, রিফ্রেশ, দেখেন কাজ করতেছে। আচ্ছা, এটা আমাদের ফাইল,
আমরা প্রথম অ্যাঙ্কর ট্যাগ দেখেছিলাম। অ্যাঙ্কর ট্যাগ বলেছিলাম অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারে জাম্প করার জন্য। আচ্ছা দেখি আমরা এখন আমাদের ফাইলে আমরা জাম্প করে দেখব আমরা জাম্প করতে পারি কিনা। আচ্ছা যেমন এখানে এ হ্যাভ নাম দিলাম হেডিং, আমরা এখানে স্ল্যাশ এ শেষ করলাম। দেখি কি আসে, যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা কাজ করতেছে, কালার হয়ে গেছে, নিচে আন্ডারলাইন চলে আসছে। আর যখন আমরা মাউস নিব তখন হ্যান্ডের মতো একটা ইয়ে চলে আসছে, হ্যান্ড আই, এটা মাউস হ্যান্ডের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা জাম্প করব, আমরা একই পেজে জাম্প করব। তাহলে জাম্প করার জন্য যা করতে হবে, যেমন যে S2 তে আমরা এটা ব্যবহার করব হলো আইডি, এখানে আইডি অ্যাট্রিবিউট, HTML একটা অ্যাট্রিবিউট, আর ভ্যালুতে যা দিব, এখানে যে নামটা দিলাম, হ্যারাফের যে নামটা দিলাম, আমরা চাচ্ছি হ্যারাফে ক্লিক করলে মানে আমি এখানে জাম্প করব, H1 এটা S2 তে আমি জাম্প করব। তাহলে আমার যে নামটা দিতে হবে এই নামটা কপি করলাম, দিলাম, আর অবশ্যই তার আগে একটা হ্যাশ দিতে হবে। সেভ করলাম, রিফ্রেশ, দেখি জাম্প করে কিনা। সরি, ও সরি, আমি একটা ভুল করলাম, সরি সবার জন্য। হ্যারাফ আইডি, সেভ, রিফ্রেশ, এই এখন জাম্প হচ্ছে। হ্যাশট্যাগটা অবশ্যই হ্যারাফের মধ্যে দিতে হবে, আইডি যেটা আইডির নাম, এই আইডির নাম, হেডিং, হেডিং নেম, আমি চাচ্ছি হেডিং এ ক্লিক করলে আমার H2 থেকে দেখাবে, যেমন যে রিফ্রেশ, ক্লিক করলাম, যে এটা চলে আসছে। আচ্ছা যদি আবার আর দেখতে পারি, যেমন দিলাম হ্যাশ এমজি ইমেজ, আমি ইমেজ যাব, আর হ্যাশ এ শেষ করলাম। ইমেজ আমি হচ্ছে ফর 15 ইয়ার্স, এটাতে ক্লিক করলে আমার যে ইমেজটা ইমেজে চলে আসবে। তাহলে আইডি, এখানে যে নামটা দেব, হ্যারাপের যে নামটা দেব ইমেজ, আইএমজি ইমেজ দিতে হবে, আইএমজি, সেভ করলাম, রিফ্রেশ, যে ইমেজ চলে আসছে। ক্লিক করলে আমার ইমেজটা দেখাচ্ছে, উপরে চলে আসছে, মানে একই পেজ থেকে আমরা অনেক জায়গায় মুভ করতে পারতেছি। হ্যাঁ, আজকে আরো যা দেখাবো সেটা হলো লিস্ট। লিস্ট, আমরা যদি HTML লিস্ট নিয়ে HTML লিস্ট দেখাবো। HTML লিস্ট সাধারণ দু প্রকার হয়ে থাকে, একটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হলো UL স্ল্যাশ UL, আনঅর্ডার লিস্ট প্রকাশ করা হয় UL দ্বারা, আর অর্ডার লিস্ট প্রকাশ করা হয় OL দ্বারা, স্ল্যাশ OL। আচ্ছা
আর ওয়েল ট্যাগ দ্বারা এটা আনঅর্ডার লিস্ট, তারপরে এলআই শুরু, এলআই শেষ, ইউ আর ডি ইয়ার আনঅর্ডার লিস্ট। এটা আমি কয়েকবার কপি করলাম। আর আচ্ছা, এই জিনিসটাই অর্ডার লিস্ট, সেভ দিলাম, রিফ্রেশ করলাম। দেখেন আনঅর্ডার লিস্টে কি কি আসছে দেখেন, এটা জিনিসটা ডটের মতো চলে আসছে। আর অর্ডার লিস্টে অর্ডার লিস্টে যে 1 2 3 4 5 অর্ডার হিসাবে আসছে জিনিসটা। আর আনঅর্ডার লিস্টে কোনো অর্ডার ছাড়া ডট ডট হিসাবে চলে আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস না করলে পারবেন না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। আর গত পর্বই আগাম আমাদের সাথে থাকুন, সবসময় আমাদের সাথে থাকবেন। আর আগামী পর্বে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।